আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইকবাল হোসেন সিদ্দিকী। প্রথমে সংবাদ শিরোনাম। বাজেটের পদক্ষেপে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে স্থিতিশীলতা। খুচরা বাজারে কমেছে খোলা সয়াবিন তেল, দেশি পেঁয়াজ ও মুরগির দাম। চলতি বছরের জুন মাসে দেশের পণ্য রপ্তানি আয় আগের বছরের তুলনায় বেড়েছে প্রায় ২৬%। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার চর্চার আহ্বান এলজিআরডি মন্ত্রীর। ঢাকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের আদলে নির্মিত হবে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তাঁর প্রথম সমাধিসৌধ। পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। বাজেটের প্রভাবে স্থিতিশীল রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেটে ঘোষিত শুল্ক ও কর ছাড়ের প্রাথমিক প্রভাবে খুচরা বাজারে কমেছে খোলা সয়াবিন তেল, দেশি পেঁয়াজ ও ব্রয়লার মুরগি সহ কয়েকটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির সর্বশেষ দৈনিক বাজার দর প্রতিবেদনে দেখা যায়, গত এক সপ্তাহে নিত্য প্রয়োজনীয় বেশ কয়েকটি ভোগ্য পণ্যের দাম কমেছে অথবা স্থিতিশীল রয়েছে। এতে সরকারের পণ্য সরবরাহ সংক্রান্ত উদ্যোগে বাজারে ইতিবাচক সাড়া মিলেছে। টিসিবির প্রতিবেদনে বলা হয়েছে, দেশি পেঁয়াজের দাম কেজি প্রতি ৩৫ থেকে ৪৫ টাকায় নেমেছে। খোলা সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৮৬ থেকে ১৯২ টাকায় দাঁড়িয়েছে। এছাড়া ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি ১৬০ থেকে ১৮০ টাকা, আমদানি করা রসুন ১২০ থেকে ২১০ টাকা, দেশি আদা ১৩০ থেকে ১৬০ টাকা এবং শসা ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কয়েকটি পণ্যের দাম সামান্য বেড়েছে। অন্যদিকে অধিকাংশ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। বাজার বিশ্লেষকরা বলেছেন প্রায় ৬০টি নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে উৎসে কর প্রত্যাহার এবং কয়েকটি খাদ্য ও কৃষি পণ্যের অগ্রিম কর কমানোর মতো বাজেটের পদক্ষেপের ফলে আমদানি ব্যয় কমতে শুরু করেছে এবং বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে। চলতি বছরের জুন মাসে দেশের পণ্য রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৬% বেড়েছে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেও তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশল পণ্য এবং কৃষি পণ্যের রপ্তানিতে প্রবৃদ্ধির কারণে এ সাফল্য এসেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সর্বশেষ হিসাব অনুযায়ী চলতি বছরের জুন মাসে বাংলাদেশ পণ্য রপ্তানি থেকে আয় করেছে ৪২০ কোটি মার্কিন ডলার। ২০২৫ সালের একই মাসে এ আয় ছিল ৩৩৪ কোটি মার্কিন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ২৫.৯১%। দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক খাত জুন মাসে ৩৩৯ কোটি মার্কিন ডলার আয় করেছে, যা আগের বছরের একই মাসের তুলনায় ২১.৫২% বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো আশা করছে, রপ্তানি পণ্য ও বাজার বহুমুখীকরণের প্রচেষ্টা অব্যাহত থাকলে ২০২৬-২৭ অর্থ বছরে রপ্তানি প্রবৃদ্ধি আরও শক্তিশালী হবে এবং তা দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়ে বলেছেন, মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়। দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সাংবাদিকরা নির্ভয়ে সত্য তুলে ধরবেন। যে ভালো কাজ করবে তাকে স্বীকৃতি দিতে হবে, আর যে অন্যায় কাজ করবে তাকে সমালোচনার মুখোমুখি হতে হবে। তিনি বলেন,
সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সাহসী সাংবাদিকতার মূল শক্তি। রাজনীতিবিদদের ভুল ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানো গণমাধ্যমের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। মির্জা ফখরুল বলেন, রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল হতে পারে, সেই ভুল তুলে ধরা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনস্বার্থে তা সত্য প্রকাশ করাই গণমাধ্যমের দায়িত্ব। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং জেলায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আমরা যারা রাজনীতি করি, আমরা জাতীয় সংসদ যে যত অল্প সময়ের মধ্যে আমাদের নিজস্ব এলাকা, দেশের কাজ, দেশের জন্য যে সমস্ত সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এটাকে আপনার সমাধান করার চেষ্টা করি, মোকাবেলা করার চেষ্টা করি। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ভুল হয়ে যায়, কোনো সিদ্ধান্তে ভুল হতে পারে। তো সেগুলো কিন্তু রাজনীতিবিদরা যে সমালোচনার ঊর্ধ্বে তা নন। রাজনীতিবিদরা অবশ্যই সমালোচনার মধ্যেই থাকবেন। রাজনীতিবিদদের সমালোচনা করাটাই হচ্ছে, আমি মনে করি, যে সাংবাদিক জন্য উপযুক্ত কাজ। জাতীয় সংসদ ভবন সংলগ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের আদলে রূপ পেতে যাচ্ছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় জিয়াউর রহমানের প্রথম সমাধিসৌধ। দুপুরে রাঙ্গুনিয়ার জিয়ানগরের সমাধি কমপ্লেক্সে পরিদর্শন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। এ সময় সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য মোহাম্মদ এরশাদুল্লাহ এবং ঢাকায় জিয়াউর রহমান সমাধি কমপ্লেক্সের নকশার স্থপতি মাসুদুর রহমান খান উপস্থিত ছিলেন। সমাধিসৌধ কমপ্লেক্সের দর্শক সমাগম বাড়াতে এখানে জাদুঘর ও নান্দনিক পার্ক গড়ে তোলার কথা বলেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এর আগে স্মৃতিসৌধে পৌঁছে প্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্মৃতির প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন করেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। এছাড়া সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী ও মোহাম্মদ এরশাদুল্লাহ শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র ও উন্নয়ন চিন্তা এখনও প্রাসঙ্গিক। বিগত 17 বছর জনগণকে বানানো ইতিহাসে শেখানো হয়েছে শহীদ জিয়ার রাষ্ট্র চিন্তার আলোকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মানবিক রাষ্ট্র গঠনের কাজ এগিয়ে চলছে। আমাদের বাচ্চাদেরকে, আমাদের নতুন প্রজন্মকে শেখানোর চেষ্টা করা হয়েছে। শেষ শিক্ষাটা কি? 5ই আগস্ট হেলিকপ্টারে উঠে পালিয়ে যাওয়া। অর্থাৎ মানুষ ইতিহাস তৈরি করা যায় না, ইতিহাস সৃষ্টি হয়। যে ইতিহাস সৃষ্টি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ জিয়া যা করে গিয়েছেন দেশের জন্য, এ করার সুযোগ আমাদের কারো ভাগ্যে আর জুটবে না। কারো ভাগ্যে ওই স্বাধীনতার ঘোষণা দেওয়ার সুযোগ আর আসবে না। অস্ত্র নিয়ে যুদ্ধ দেশের পক্ষে করার সুযোগ হয়তো আমাদের পক্ষে আর কারোই আসবে না। এটি ইতিহাস, এটি ধারণ করেছেন এবং বাস্তবায়নের সাথে সম্পৃক্ত ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কাজে ওইটাকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। আর জনাব তারেক রহমানের শরীরে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার রক্ত প্রবাহমান। আর আছে আদর্শ বাংলাদেশি জাতীয়তাবাদ দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেই দলের ইতিহাস মানুষের সাথে বেইমানি করা না, দেশের প্রয়োজনে দেশের মানুষের সাথে থাকা, দেশ থেকে পালিয়ে যাওয়া না, আত্মসমর্পণ করা না, বীরের মতো মানুষকে সংগঠিত করে দেশের জন্য সামনের দিকে এগিয়ে যাওয়ার দল বিএনপি, যার নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ জনাব তারেক রহমান ওনার কার্যের মাধ্যমেই, ওনার কর্মসূচির মাধ্যমেই জনগণের মনে কোটায় স্থান করে নেবে। ওটি কোনো প্রজন্মকে শিক্ষা দিতে হবে না, প্রজন্ম তাকে ধারণ করবে ইনশাআল্লাহ। এর আগে সকালে চট্টগ্রাম নগরের রৌফাবাদে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান সরকারি শিশু পরিবার বালিকা এবং ছোটমণি নিবাস পরিদর্শন ও নিবাসী শিশুদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। অনুষ্ঠানে 4 জন শিশুর হাতে মেধাবৃত্তির চেক তুলে দেন মন্ত্রী। তিনি বলেন, এতিম অসহায় শিশুদের পাশে সরকার রয়েছে, সমাজে তাদের প্রতিষ্ঠিত করতে হবে। প্রশিক্ষণ
দিয়ে তাদের প্রশিক্ষিত করে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে। এ লক্ষ্যে সমাজের বিত্তবানসহ দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান সমাজ কল্যাণ মন্ত্রী। পরে চট্টগ্রামের রাউজানে প্রস্তাবিত শিশু উন্নয়ন কেন্দ্র বালক পরিদর্শন করেন মন্ত্রী। 2 একর জায়গায় সেখানে কেন্দ্রটি গড়ে তোলা হবে। এরপর রাঙ্গুনিয়ার জিয়ানগরে অবস্থিত এতিম ও দুস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন ও সেখানে গাছের চারা রোপণ করেন সমাজ কল্যাণ মন্ত্রী। এ সময় কেন্দ্রের 48তম ব্যাচের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী ও মোহাম্মদ এরশাদুল্লাহ। এছাড়া বিকেলে নগরীর বাকুলিয়ায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিচালিত বাস্তুহারা শিশু সুরক্ষা কমিউনিটি হাব পরিদর্শন ও নিবাস শিশুদের মাঝে পোশাক ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী। এ সময় স্থানীয় সংসদ সদস্য আবু সুফিয়ান উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 40 জন নিহত এবং আরও 8 জন আহত হয়েছেন। দেশটির খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান সীমান্তে প্রবেশের মুখে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। বেলুচিস্তান প্রদেশের শেরানি জেলার দানাসার এলাকা থেকে বাসটি পেশোয়ারে যাচ্ছিল। প্রাথমিকভাবে বাসটি 36 জন যাত্রী ছিল। অন্য আরেকটি বিকল্প বাসের যাত্রী ওই বাসে উঠলে যাত্রী সংখ্যা দাঁড়ায় 48 জনে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী ও প্রাদেশিক সরকার এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, পশ্চিম এশিয়ায় প্রকৃত শান্তি ও নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্র বারবার চরম অবজ্ঞা প্রদর্শন করেছে। একই সঙ্গে তিনি অঞ্চলটির দেশগুলোকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ থেকে স্পষ্ট শিক্ষা নেওয়ার আহ্বান জানান। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের শুরুতে নিহত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির 6 দিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া তেহরানে শুরু হতে যাচ্ছে আগামীকাল। তার হত্যাকাণ্ডের 4 মাসেরও বেশি সময় পর এই আনুষ্ঠানিকতা হবে, যেটি ইরানি কর্মকর্তারা শতাব্দীর অন্যতম অন্ত্যেষ্টিক্রিয়া বলে অভিহিত করেছেন। মিরাজ উদ্দিনের ডেস্ক রিপোর্ট। যুদ্ধবিরতি টেকসই করা, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এবং দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির পথ তৈরি করতে কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি আলোচনা হয়েছিল। বুধবার আনুষ্ঠানিকভাবে বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ মোহাম্মদ আল আনসারি। 2 দিনব্যাপী চলা বৈঠকে হরমুজ প্রণালী এবং ইরানের অবরুদ্ধ অর্থ ছেড়ে দেওয়া সহ আরও বেশ কিছু ইস্যু গুরুত্ব পেয়েছে বলে জানা যায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলছেন, যুক্তরাষ্ট্র বারবার প্রমাণ করেছে যে তারা পশ্চিম এশিয়ায় মধ্যপ্রাচ্য প্রকৃত শান্তি ও নিরাপত্তাকে গুরুত্ব দেয় না। তিনি আশপাশের দেশগুলোকে সতর্ক করে বলেন, ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ থেকে স্পষ্ট শিক্ষা নেওয়া উচিত। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের শুরুতে নিহত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে 2 কোটিরও বেশি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামীকাল থেকে তেহরানে খামেনির জানাজার শোভাযাত্রা ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী 9 জুলাই নিজ শহর মাশহাদে তাকে দাফনের মধ্য দিয়ে শেষ হবে আনুষ্ঠানিকতা। মিরাজ উদ্দিন, বিটিভি নিউজ। ভেনিজুয়েলায় গত 24শে জুনের ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2595 জনে।
এছাড়া হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, ভূমিকম্পে নিহতদের গণকবর দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে রদ্রিগেজ জানান 24শে জুনের ওই দুর্যোগে এখন পর্যন্ত 12,400 জন আহত হয়েছেন। এর আগে গত 24শে জুন উত্তর ভেনেজুয়েলায় 7.2 এবং 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর উদ্ধার অভিযান এখনও পুরোদমে চলছে। 30টিরও বেশি দেশের হাজারো উদ্ধারকর্মী ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারে কাজ করছেন। তবে সময় যত গড়াচ্ছে, ধ্বংসস্তূপের নিচে স্বজনদের খুঁজে পাওয়ার আশা ততই ক্ষীণ হয়ে আসছে। সবশেষ তথ্য অনুযায়ী ভূমিকম্পে অন্তত 855টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের হিসাব অনুযায়ী প্রায় 12,800 মানুষ তাদের বসতবাড়ি হারিয়েছেন। অন্যদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR জানিয়েছে, ভূমিকম্পের কারণে প্রায় 16,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে সম্প্রতি রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 27 জনে। শহরের মেয়র এই হামলাকে কিয়েভের উপর চালানো সবচেয়ে বড় হামলা বলে বর্ণনা করেছেন। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো বিবিসিকে বলেন, হামলার শিকার হওয়া স্থানগুলোর মধ্যে একটি অ্যাম্বুলেন্স স্টেশনও রয়েছে। হামলার কয়েক ঘন্টা আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন রাশিয়া বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। এরপর হামলা শুরু হলে শহরের বেশ কয়েকটি এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। কিয়েভের মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাতে 4,500 শিশুসহ প্রায় 52,500 মানুষ মাটির নিচে স্টেশনগুলোতে আশ্রয় নিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি সেখানে সর্বোচ্চ আশ্রয়ের রেকর্ড। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, নিজেদের লক্ষ্য অর্জনের জন্য রাশিয়া কিয়েভ সরকারের উপর চাপ প্রয়োগ বজায় রাখবে। অন্যদিকে রাশিয়ার এই দাবি প্রত্যাখ্যান করে ইউক্রেন অভিযোগ করেছে, মস্কো উদ্দেশ্য প্রণোদিতভাবে বেসামরিক এলাকাগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক, সত্য জানুন। সম্প্রতি গাছের সাথে বেঁধে এক যুবলীগ নেতাকে নির্যাতন করা হচ্ছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। তবে অনুসন্ধানে জানা গেছে, মূল ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন এবং এর সাথে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই। বিস্তারিত রুমানা আক্তারের রিপোর্টে। চুরির অভিযোগে বিএনপি নেতাকর্মীরা যুবলীগের এক কর্মীকে জোরপূর্বক গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করছে এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। কিন্তু যাচাই করে দেখা গেছে অভিযোগটি ভুয়া। ভিডিওটি মুহূর্তের মধ্যে বিভিন্ন গ্রুপ ও পেজে ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে দেখা যায় দাবিটি মিথ্যা। মারধরের শিকার ব্যক্তি যুবলীগের কেউ না এবং এই ঘটনায় কোনো বিএনপির নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। মূলত ঘটনাটি 2025 সালের মার্চে হবিগঞ্জের বাহুবল উপজেলার সিলিমনগর গ্রামে ছিনতাই ও মুঠোফোন চুরির অভিযোগে এক তরুণকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার ভিডিও। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে দেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তীকালীন সরকার 24-এর আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে। রুমানা আক্তার, বিটিভি নিউজ। দেশের সামুদ্রিক নিরাপত্তা জোরদার, উপকূলীয় এলাকায় টহল ও নজরদারি, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলায়
ক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্র সম্পদ ও সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় জাপানের অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ওএসএর আওতায় 5টি পেট্রোল বোট জাপান সরকারের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর নিকট হস্তান্তর করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলাম। অন্যান্যের মধ্যে জাপানের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোয়াকি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জাপানের প্রতিনিধি দল, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাপানের সাথে দীর্ঘদিনের পারস্পরিক আস্থা, বন্ধুত্ব এবং কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিকতায় 2023 সালের নভেম্বর মাসে 5টি উচ্চ গতিসম্পন্ন পেট্রোল বোট সংগ্রহের লক্ষ্যে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ফেব্রুয়ারিতে বোটগুলো চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। এবার আবহাওয়ার খবর। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.8 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.9 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 13 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 42 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 3টা 11 মিনিটে, জোয়ার সকাল 9টা 39 মিনিটে।